হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ডাব্লিউবি বোর্ডের ক্লাস 10 এর গোলকের চ্যাপ্টারটা কোষে দেখি 12। আমি ঠিক এর আগের ভিডিওতে পুরো গোলক সম্বন্ধে বিস্তারিত আলোচনা ভালো করে বুঝিয়ে দিয়েছি। যারা গোলকের সম্বন্ধে প্রথমবার করছো অর্থাৎ কিছু জানো না বা যারা রিভিশন দেওয়ার জন্য এসছো তারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো। ওখান থেকে পুরো একদম বেসিক থেকে একদম শুরু করে যা যা গোলকের চ্যাপ্টার বা তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে যেসব সূত্রগুলো লাগবে, গোলক বিষয়টা কি, আমি সমস্তটা ভালো করে খুব কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো, আর যদি তোমাদের অলরেডি জানা থাকে তাহলে তোমরা এই ভিডিওর সাথে এগোতে পারো, ঠিক আছে। আর যারা একটুও যদি সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো যে আগের ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে এইখানে যখন আমি বোঝাবো তখন আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি আশা করব যে এই 1 আর 2 নম্বর অঙ্কটা আমি এই ভিডিওতে করাবো। তো 1 আর 2 নম্বর অঙ্কটা তোমরা নিজে থেকে একটু চেষ্টা করেছো, তখন তারপর পারছো না সেই জন্য এখানে এসছো, ঠিক আছে। নিজে থেকে চেষ্টা করলে তোমরা খুব ভালোভাবে এটাকে আবার আমি যদি বলে দিই তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে, সেই জন্য প্রথমে সবসময় নিজে থেকে চেষ্টা করবে। তো আমি আগের ভিডিওতে এই গোলক সম্বন্ধে আমি আলোচনা করে দিয়েছিলাম, সূত্রগুলো এরকমভাবে খুব সুন্দরভাবে তোমরা এরকমভাবে খাতায় লিখে নেবে, তো তোমাদেরও সমস্তটা মনে থাকবে। আর গোলকের সমস্ত সূত্রগুলো কি করবে না, খাতায় 5-6 বার লিখবে, ঠিক আছে, তাহলে তোমাদের সমস্তটা মনে পড়ে। চলো 1 নম্বর অঙ্ক থেকে শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, প্রথমে অঙ্কটা ভালো করে পড়বে। আর অঙ্কের আমি সমস্ত ক্লাসে বলি যে অঙ্ক পড়ে সবসময় বোঝার চেষ্টা করো যে অঙ্কটা তোমার কাছ থেকে কি জানতে চাইছে, ঠিক আছে। অঙ্ক কোয়েশ্চেন সবসময় তোমার কাছে কিছু জানতে থাকবে, সেটা জানার জন্য সমস্ত ইনফরমেশান, সমস্ত জিনিস, সমস্ত তথ্য অঙ্কর কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া থাকবে, খালি সেগুলো তোমাদেরকে বুদ্ধি খাটিয়ে বার করতে হবে, ঠিক আছে। এখানে মুখস্থ করার কোনো জিনিস নেই। তো চলো পড়া যাক। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত, 10.5 সেন্টিমিটার। খুব ভালো কথা, 10.5 সেন্টিমিটার বলে দিয়েছে। তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমাদের একটা গোলকের ব্যাসার্ধ বলে দিয়েছে, এই দেখো খুব সুন্দর একটা গোলক, এর ব্যাসার্ধ বলে দিয়েছে, অর্থাৎ মানে এইটা আমাদেরকে বলে দিয়েছে ব্যাসার্ধ, অর্থাৎ 10.5 সেন্টিমিটার। এটা অর্থাৎ আমাদেরকে কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, অর্থাৎ এইখানে দেখো। আর যেহেতু শুধু গোলক বলেছে, এই যে আমি এর জন্য লিখে দিয়েছি নিরেট গোলক, বা একে খালি গোলক বলে, আর ফাঁপা গোলক হলে তোমাদেরকে আলাদাভাবে বলে দেবে। তাহলে এটা একটা নিরেট গোলক, আর নিরেট গোলকের সমগ্রতল আর বক্রতল একই হয়, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে আমরা কোন সূত্রটা লাগাবো, 4πr²। আর হচ্ছে আমাদের কি, ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ আমাদেরকে কোয়েশ্চেনে কত বলে দিয়েছে, 10.5 সেন্টিমিটার। এর জন্য দেখো ঠিক আমি যেরমভাবে লিখেছিস ঠিক সেরমভাবে লিখবে, পরীক্ষার হলে কোনো কাটার বিষয় নেই। আমিও ক্লাস 10 ডাব্লিউবি বোর্ড থেকে পাস আউট, তো আমি এরমভাবেই অঙ্ক করতাম, আর আমাকে স্যারেরা ভালোই নাম্বার দিত, ঠিক আছে। তো চিন্তার বিষয় নেই, যে এরমভাবে লিখেছি সেরমভাবে পরীক্ষার খাতায় পাই টু পাই লিখে আসবে, তোমাদেরকে পারলে স্যার বেশি নাম্বারও দিয়ে দিতে পারে। তো যাই হোক, তো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে স্মল আর, ঠিক আছে। তাহলে 10.5 সেন্টিমিটার হয়ে গেল ব্যাসার্ধ। তাহলে আমরা জানি কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, যেখানে আর হচ্ছে গোলকের কি, ব্যাসার্ধ। এখানে তোমরা লিখতে পারো r = ব্যাসার্ধ, না লিখলেও চলে। আর এখানে একক কেন লিখেছি আশা করি জানো। আর বর্গ একক কেন লিখছি, কারণ কি r² মানে কি r ইন্টু আর, আর আর এর সাথে তো এককগুলোরও গুণ হয়। এখানে ধরো সেন্টিমিটার থাকতো, তাহলে এখানে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার গুণ হবে, তাহলে সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার গুণ হয়ে কী হবে, বর্গ সেমি হবে না। তো সেরকমই আমি লিখেছি বর্গ একক, আশা করি বোঝা গেছে। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে নির্ণেয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো 4 এর মান জানি, 4 আর পাই তো একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক পদ, সেগুলোর মান আমরা জানি। 4 এর মান তো 4 হয়, আর পাইয়ের মান 22/7। কাটাকুটির সুবিধার্থে আমি 22/7ই নেবো। পাইয়ের মান দুটো হয়, একটা হচ্ছে 22/7, আর তোমরা যদি এরকম করো তাহলে 3.14, ঠিক আছে। আমি 22/7 নিয়েছি কাটাকুটির সুবিধার্থে। আর আমাদের আরের জায়গায় কত বসে যাবে, আরের জায়গায় কত বসবে, 10.5 সেন্টিমিটার, কারণ কি আর কত আমাদের বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার, ওকে। তো এখানে দেখো 10.5 সেন্টিমিটারের হোল স্কোয়ার হচ্ছে, মানে হোল স্কোয়ার মানে কি, কোনো কিছুর এ স্কোয়ার মানে কি a ইন্টু এ, ঠিক আছে। এর মাথায় যতগুলো থাকবে ততবার গুণ বোঝায় সেই সংখ্যাকে। তো আশা করি এগুলো তোমরা জানো, সূচকের নিয়মাবলী পড়ে এসছো, তা আমি ছোট্ট করে বলে দিলাম। নাই জানতে পারো, কোনো অসুবিধা নেই, না জানা কোনো ভুল নাই, জেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো 4 ইন্টু পাই মানে হচ্ছে গিয়ে 22/7 গুণ 10, 10.5 ইন্টু 10.5 দুবার করলাম,
এবার দেখো তোমরা দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে পরিণত করতে শিখেছো, অর্থাৎ দশমিক 10.5 ইকুয়ালস টু আমরা কি করতে পারি, প্রথমে যা আছে তাই দশমিক বাদ দিয়ে যা আছে তাই লিখে ফেলবো, তারপরে এরকম একটা দাগ টানবো, ভগ্নাংশের ডিভিশন লাইনটা টানবো, আর দশমিকের জন্য এক, দশমিকের পরে যতগুলো ঘর থাকবে, এখানে একটা ঘর আছে সেই জন্য একটা শূন্য। আমি তোমাদেরকে অন্য একটা উদাহরণ দিচ্ছি, ধরো 1 2 5 7 আছে আর এখানে দশমিক আছে, এটাকে যদি তোমরা ভগ্নাংশে পরিণত করো কি হবে, যা আছে তাই লিখে ফেলবো, দশমিক বাদ দিয়ে উপরে চলে যাবে অর্থাৎ লবে চলে যাবে, হরে কি আসবে, দশমিকের জন্য এক, দশমিকের পর যটা ঘর আছে 1 2 3 তিনটে ঘর আছে জন্য তিনটে শূন্য, বেশ কিছুই না। আর যদি তোমরা না জেনে থাকো তাহলে জেনে গেলে খুব সোজা ভাবে। তাহলে এরকম ভাবেই আমি কাটাকুটি করার জন্য আমরা কি করেছি না, এটাকে এরকম ভাবে ভাগ করেছি, ঠিক আছে। এবার দেখো তোমরা খুব সহজেই এবার এটাকে করতে পারবে। এবার দেখো 7 একে 7, 3 7, আবার এখানেও 7 একে 7, 5 7 35, 15 দিয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তোমরা 10কে দিয়ে কাটাকুটি করতে পারো, এখানে 5 দুগুনি 10, 11 দুগুনি 22 হলো, 5কে আবার এটা দিয়ে কাটতে পারো, 5 দুগুনি 10, 5 একে 5। যদি তোমাদের কাটাকুটিতে অসুবিধা থাকে তাহলে খুবই চাপের বিষয়, ঠিক আছে, তোমরা ভালো করে আগে কাটাকুটি প্র্যাকটিস করো। তো এরকমভাবে তোমাদেরকে কাটাকুটি করতে হবে। এবার দেখো 2 দুগুনি 4, 5 দুগুনি 10, ঠিক আছে, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 5 একে 5, 3 5 15, তাহলে কত পড়ে থাকলো, এখানে আমি লিখছি, উপরে দেখো নিচে সব এক হয়ে গেল, উপরে তো পড়ে থাকলো 2 গুণ 11 গুণ 3 গুণ 21, আর এইটাকে গুণ করলে আমাদের কি পাই, 2 11 22, 22 আর 3 66 ইন্টু 21, 66 ইন্টু 21 করলে দেখো কত হয়, এখানে তো 6 12 গুণ 6 12, একই যেহেতু গুণ, তাহলে 6 6 2 8, 2 1 3 আর এখানে 1, তাহলে 1 3 8 6 আমাদের বর্গ সেমি উত্তর বেরিয়ে গেল খুব সহজে। আমি অন্য কালি ইউজ করি, আমি এই কালিটা দেখি ইউজ করি, বোঝা যাচ্ছে কিনা, আশা করি যাচ্ছে বোঝা। তো এই কালিও বোঝা যাচ্ছে, তো যাই হোক কালো ইউজ করি তাহলে সুবিধা হবে। তো আশা করি 1 নম্বর অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে। তো এই ভিডিও শেষ অঙ্ক 2 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, ঠিক আছে। আমি প্রত্যেক ভিডিওতে দুটো দুটো করেই অঙ্ক দিই, তাহলে কি তোমাদের সময়টাও কম লাগবে আর তোমরা ভালোভাবে অঙ্কগুলো বুঝতেও পারবে, ঠিক আছে। তো একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা, সরি 50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে, ভালো কথা। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দেখো এখানে কোয়েশ্চেনটা কিছুই না ঘুরিয়ে করেছে, আমাদেরকে কি জানতে চেয়েছে, ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। আর আমরা ব্যাস কিভাবে জানবো, আমরা জানি যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে 2r, যদি ব্যাসার্ধ যদি আমাদের আর হয় তাহলে ব্যাস হয়ে যাবে তার দ্বিগুণ, তাহলে 2r, তাহলে আমাদেরকে 2rটা ফাইন্ড করতে হবে। এবার 2r বের করার জন্য দেখো আমাদেরকে সমস্ত 2r বের করার আগে আমাদেরকে r বের করতে হবে, r বার হয়ে গেলে আমাদের কি সেটার সাথে 2 গুণ করে দিলে 2r বেরিয়ে যাবে। এরমভাবে তোমাদেরকে অঙ্কটা মাথায় আনতে হবে, ঠিক আছে। এবার দেখো আরটা বার করার জন্য আমাদেরকে এই পুরো ফার্স্ট লাইনে সমস্ত বিষয়টা বলে দিয়েছে। না এখানে দেখো বলছে প্রতি বর্গ সেমিতে যদি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা খরচ হয়, অর্থাৎ এত টাকা খরচ করে আমাদের 1 বর্গ সেমি চামড়ার বল তৈরি হচ্ছে, তাহলে এত টাকা খরচ হয়েছে, তাহলে কত বর্গ সেমি চামড়ার বলটা তৈরি হয়েছে। আর চামড়ার বল দেখো পুরোটা কি, চামড়ার বল তৈরি করতে কি হয়, এটা আমাদের কি সমগ্র তলের ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি বলে দিয়েছে, কারণ কি সমগ্র চামড়াটা তো পুরো সমগ্র বলটা জুড়েই থাকবে, তবেই তো চামড়ার বলটা তৈরি হবে, ঠিক আছে। তো এখানে সমগ্র অ্যাকচুয়ালি কি বলে দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে ঘুরিয়ে, সেটা আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে আমরা লিখেছি, তাহলে একটি চামড়ার বল তৈরি করতে 17.50 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে, ভালো কথা। তাহলে 431.20 টাকা খরচ হয় কত বর্গ সেমি বল তৈরি করতে, না এটাকেও ভাগ করতে হবে, ঐকিক নিয়ম দিয়েও করতে পারো, 1 টাকা খরচ হয় 1/17.50, তাহলে 431 টাকা খরচ হয় গুণ। তাহলে এবার দেখো এটাকে ভাগ করলে তোমরা ভাগটা করে নেবে, ঠিক আছে। ভাগ করলে এখানে কত হয় আমাদের 24.64 বর্গ সেমি। তাহলে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 24.64 বর্গ সেমি। যদি ভাগ করতে অসুবিধা হয় তোমরা ভাগটা নিজে থেকে করার চেষ্টা করো, ঠিক আছে। কারণ কি ভাগ এখন তোমাদেরকে দেখিয়ে দেওয়া মানে খুবই একটা অন্যদিকে বিষয় হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা আশা করি ভাগটা নিজে থেকেই করতে পারবে। এই
এই উত্তর বেরোবে। যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তোমরা চেষ্টা করতে থাকো। তাও যদি অসুবিধা আমাকে বলবে, আমি আলাদা করে তাহলে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? তো চামড়ার বলটির ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি। ঠিক আছে? তাহলে আমাদের বলটির সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 24.64 বর্গ সেমি। আর আমি ধরে নিয়েছি, এবার আমাদেরকে তো ধরে নিতে হবে, যেহেতু আমি আর কল্পনা করেছি তাহলে সেটা আমাদের ধরতে হবে। তাহলে চামড়ার বলটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, আর চামড়ার বলটির ব্যাস কত 2r সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এখানে আর গ্রেটার দেন 0 করে দেবে। ঠিক আছে? যেহেতু আমরা আর 0 থেকে বড়, ঠিক আছে, যেহেতু একটা চলরাশি ধরছি, সেজন্য এটা লিখে দেওয়া খুবই ম্যান্ডেটারি। আমি এখানে টাইপ করতে ভুলে গেছি। তাহলে আর গ্রেটার দেন 0 অবশ্যই লিখে দেবে। আর চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা কি সূত্র জানি? 4πr² বর্গ সেমি। এইমাত্র করলাম। ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়ে গেল? 4πr²। আর এইবার দেখো, তাহলে আমরা নিজে থেকে ধরে 4πr² ধরে মানে আর ধরে আমরা কি বার করলাম? সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। আর প্রশ্নানুযায়ী কত বলে দিচ্ছে, কত বার করলাম? 24.64। তার মানে এই দুটো সমান। তাহলে প্রশ্নানুসারে লিখে এই দুটোকে সমান করে দিলাম। তাহলে 4πr² সমান সমান 24.64 বর্গ সেমি। ঠিক আছে? তাহলে এবার 4πr²টাকে ভেঙে দিলাম। 4 × 22 ইকুয়ালস টু 24.64। এবার দেখো r²টা আমাদের কি লাগবে? আর বার করতে লাগবে, নাহলে আমরা 2r বাড়বো কি করবো, 2r বার করবো কি করে? সেই জন্য r²টাকে বাদিকে রেখে বাদবাকি সমস্ত জিনিস সমান সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দিলাম। আর সমান সমান চিহ্ন টপকালে যা হয় সেটা উল্টে যায়। দেখো এখানে 4 উপরে আছে, 4 নিচে চলে গেল, 1/4 হয়ে গেল। আর 22-এর 7টা উল্টে 7/22 হয়ে 7/22 হয়ে গেল গুণ। আর এখানে 24.64টাকে আমরা দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে লিখেছি। এবার দেখো আমাদের এখানে, তো চলো এবার কাটাকুটিটা করে নেওয়া যাক। তো এখানে দেখো 22 আছে, আর এখানে 2 4, তাহলে আমি 2 দিয়েই কাটি। তাহলে 11 দুগুণি 22, আর এখানে 2 দিয়ে কাটলে 2 1 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 দুগুণি 4। ঠিক আছে? এবার দেখো 11 এবার দেখো 4কে যদি আমি এখানে লাস্টে 2 আছে, 4কে দিয়ে 2 দিয়ে আবার কাটি, 2 দুগুণি 4, আর এটাকে কাটলে 6 দুগুণি 12, 2 1 2, আবার 6 দুগুণি 12। আবার দেখো 2 দিয়ে কাটাকুটি হবে, 2 1 2, 3 দুগুণি 6। ঠিক আছে? 6 1 6কে 2 দিয়ে ভাগ করলে দেখো কত হয়? 1 6কে 3 দুগুণি 6, 1 নামালাম, যাচ্ছে না, 0 দিয়ে 6 নামাতে হবে। এর জন্য আমি তোমাদেরকে ভাগ করে দেখালাম। 8 দুগুণি 16। তাহলে এখানে কত হলো? 308। ঠিক আছে? এবার দেখো আর কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না। 11কে দেখে নিই 308 দিয়ে ভাগ যায় কিনা, তাহলে আমরা কাটাকুটি করব। তাহলে 11কে 11, 11 দুগুণি 22, 3 11 33 বেশি হয়ে যাচ্ছে। 11 দুগুণি 22, এখানে 2 থেকে 10 8, 2 1 3, তাহলে 8। তাহলে দেখো এখানে আবার 8 11 88, তার মানে 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে 11কে 11, 11 28, 308। তাহলে উপরে কত পড়ে থাকলো? 28 আর 7। এবার তোমরা যদি 28 আর 7কে দেখো, তোমরা যদি গুণ করো, 7 8 56 6, হাতে আছে 5, 7 দুগুণি 14 আর 5 19, 196 বাই নিচে কত পড়ে থাকে? 100। ঠিক আছে? এবার দেখো 196 এবার দেখো আমাদেরকে হোল স্কোয়ারটাকে সরাতে হবে, তাহলেই তো আমরা আর পাবো। সেই জন্য 196 আর 100 কি করলাম? আমরা বর্গমূল করে বর্গাকারে লিখলাম। অর্থাৎ 14কে যদি আমি 14 দিয়ে গুণ করি, তাহলে আমাদের 196 হয়। এর জন্য আমরা 14 স্কোয়ার লিখেছি। অর্থাৎ 14 × 14 আমাদের কত? 14 × 14 ইকুয়ালস টু 196। তাহলে আমরা লিখতে পারি 14 স্কোয়ার। সেরকমই 10 × 10 করলে 100, জন্য 10 স্কোয়ার। তাহলে 14/10 হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো হোল স্কোয়ারের সাথে হোল স্কোয়ার কেটে গিয়ে আমাদের কি পড়ে থাকে? আর ইকুয়ালস টু 14/10 পড়ে থাকে। ঠিক আছে? তো এটা এরকমভাবে তোমরা কাটবে না, আমি এমনি দেখালাম। তাহলে এরকম লেখার পর তোমরা ডাইরেক্ট লিখবে আর ইকুয়ালস টু 14/10, আর 14/10 গুণ কত হয়ে যাবে? আমাদের কি বার করতে বলেছে? ব্যাস বার করতে বলেছে। এই জন্য 2r আমাদের বার করতে হবে। সেই জন্য 2 × r, মানে এখানেও বাদিকে যখন সমান সমান চিহ্নের বাদিকে 2 দিয়ে গুণ করছি, তো ডান দিকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 14/10 গুণ 2 সমান সমান 2.8 হয়ে যাবে হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যাকচুয়ালি এখানে 14 × 2 করলে কত হয়? 28/10। আর 28/10কে আবার যদি আমরা 28 লিখে ফেলবো, 10 একের জন্য দশমিক আসবে, যেহেতু একটাই শূন্য আছে, এক ঘর আগে দশমিকটা বসে যাবে, এই জন্য 2.8। এছাড়াও তোমরা ভাগ করেও দশমিকে বার করতে পারো। তো এই ছিল আজকের 2 নম্বর অঙ্ক। আশা করি খুব ভালো করে বোঝা গেছে। কিছুই না, খালি আমাদেরকে একটু ঘুরিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, সেটাকেই আমরা কাজে লাগিয়ে আমরা ব্যাস বার করে ফেললাম। 1 আর 2 নম্বর অঙ্কটা খুব ভালো করে বোঝা গেছে আশা করি। আর কাটাকুটিগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করবে, তাহলে তোমাদের কোনো ভুল হবে না। তো আজকে এই অবধি। আর এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
তো আরও ভিডিওতে তোমরা এই এন্ড স্ক্রিনে তোমরা এই কোষে দেখি 12 পুরো প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও দেখতে পারো, নেক্সট অঙ্কগুলো। আর বুঝতে অসুবিধা হলে তোমরা গোলকের ফার্স্ট যে অঙ্ক ভিডিওটা আছে সেটা দেখে নিতে পারো। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।